ঠিক আছে, শুরু করবো। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ গাইস অল। আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো, এবং কোথাও গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যাচ্ছ। তো গত ক্লাসে আমরা টেক্সট পড়িয়েছিলাম, আজকে অবশ্যই আমরা টেক্সট পড়াবো। অ্যান্ড আজকে দেখো কিছু একটা টাইটেল আমি লিখে রাখছি, মোরালিটি শপ। হ্যাঁ, মোরালিটি শপ মানে কি? নৈতিকতার দোকান। আজকে আমরা ডেফিনেটলি এমন একটা টেক্সট নিয়ে আলোচনা করব বা এমন একটা লেসন নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কি করবে, যে মোরালিটি শপ বা এই নৈতিকতার দোকান নিয়ে আলোচনা করবে। সো তোমরা ইউ গাইজ উইল ফাইন্ড ইট অ্যাট লেসন 5 33 পেজ। সো এটা আছে 33 পৃষ্ঠায়। তো আশা করি তোমাদের সাথে তোমাদের বইগুলো আছে। সো আমরা আজকে শুরু করতেছি 33 পৃষ্ঠা থেকে, লেসন 5 মোরালিটি শপ। সো এখানে আমাদের কিছু শব্দার্থ আমি লিখে দিয়েছি আগে, যেগুলো আশা করি তোমাদের অনেকের হয়তো কারো না কারো এখানে অজানা থাকতে পারে, এবং যাদের জানা আছে তারা একটু মিলিয়ে নাও। মোরালিটি শপ, মোরালিটি মানে নৈতিকতা, ঠিক আছে? সো মোরালিটি শপ নৈতিকতার দোকান। অ্যাটাচ সংযুক্ত করা, পিক PICK পিক মানে তোলা, এই পিক মানে ওই পিক না, যারা পিকচারের পিক বলে ওটা না, কিন্তু খেয়াল রেখো। স্টিল STEAL স্টিল মানে চুরি করা। কনসায়েন্স, কনসায়েন্স মানে বিবেক, আমরা বিবেক বা মনুষ্যত্ব যাই বলি সেটা হচ্ছে কনসায়েন্স। তারপর হচ্ছে প্রিক মানে বেদনা দেওয়া বা বেদনা দেওয়া, যেটাই বলো না কেন। ট্রাভেল ঝামেলা বা কষ্টকর। সো আমি আবারও বলতেছি, আই রিপিট, অ্যাটাচ সংযুক্ত করা, পিক তোলা, স্টিল চুরি করা, কনসায়েন্স বিবেক, প্রিক বেদনা, ট্রাভেল ঝামেলা বা কষ্ট। ঝামেলা বা কষ্ট দুটো অর্থেই আসলে ব্যবহার করে। আরেকটা কথা বলে রাখি, সবসময় মনে রাখবা, ইংরেজি একটা শব্দ কখনো একটা পার্টিকুলার প্রেক্ষিতে বা একটা পার্টিকুলার কনটেক্সটে বসে না, ঠিক আছে? এটা অনেক মাল্টিপল ইউজ থাকতে পারে। সো আমাদের টেক্সটটা মানে ওই ওয়ার্ডটা কোন পার্টিকুলার কনটেক্সটে আছে সেই কনটেক্সট বুঝে আমাদেরকে অর্থ বের করতে হবে। সো লেটস স্টার্ট। লেসন 5 মোরালিটি শপ। রিড দ্য কনভারসেশন। কনভারসেশন মানে কি? কথোপকথন, মানে দুইটা বক্তা বা একজন বক্তা বা অনেকগুলো জনের সাথে যে আমরা কথাগুলো বলি, দ্যাটস কল্ড কনভারসেশন। সো রিড দ্য কনভারসেশন টু নো অ্যাবাউট দ্য মোরালিটি শপ। তো আমরা নিচের এখন কি করব, অবশ্যই টেক্সটটা পড়বো, বা এই যে তাদের মধ্যেকার কথোপকথন আছে সেগুলো পড়বো, এবং একটা বিষয় সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে কি মোরালিটি শপ বা নৈতিকতার দোকান সম্পর্কে। দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এবং এরপরে কি বলতে চাইছে, যে আমাদের পরবর্তী নিচে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। সো ফার্স্ট দেখো বলতেছে শাহানা হুদা। আই বিলিভ ইউ গাইস নো, রিমেম্বার শাহানা হুদা। শাহানা হুদা কে ছিল? মনে আছে আমাদের নিশ্চয়ই। সে হচ্ছে কি, যে একটা স্কুলের, একটা স্থানীয় একটা স্কুলে শিক্ষকতা করেন। তার হাজবেন্ড যদিও চাই নাই যে সে শিক্ষকতায় আসুক, কিন্তু সে শিক্ষকতায় এসেছে, এবং উইদিন আ ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে সে কি করে ফেলছে, বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সো তার এবং তাদের স্টুডেন্টদের মধ্যে কার কথা এটা, চলো আমরা পড়ি। শাহানা বলতেছে, শাহানা ম্যাম বলতেছে, দেখো, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ। আজকে আমি তোমাদেরকে নতুন এক ধরনের দোকানের কথা বলবো। হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার, যেখানে কোথাও কি থাকবে না, কোনো দোকানি বা দোকানদার। শপকিপার মানে আশা করি তোমরা জানোই, শপকিপার মানে দোকানি বা দোকানদার, বহুল মোস্ট ইউজড একটা ওয়ার্ড, এর জন্য এটা লিখে নেই এখানে। সো কি বলতেছে, হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার, যেখানে কি থাকবে না, কোনো যে দোকানি বা দোকানদার থাকবে না। দ্য প্রাইস মানে মূল্য, নিশ্চয় জানো। দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং উইল বি রিটেন অন আ স্মল পিস অফ পেপার। কি বলতেছে, যে এবং হচ্ছে প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা জিনিসের হচ্ছে কি মূল্যটা তার গায়ে একটা কাগজের লেখা থাকবে। দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচ টু দ্য আইটেম অর আইটেমস। দেখো অ্যাটাচ আমরা পেয়ে গেছি, অ্যাটাচ হচ্ছে অবভিয়াসলি প্রেজেন্ট ফর্মে আছে, আর ওটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, যে দ্য প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড টু দ্য আইটেম অর আইটেমস। তো কি বলতেছে, যে এই প্রাইস ট্যাগটা থাকে বা এই মূল্যের যে ট্যাগটা আছে সেটা হচ্ছে কি থাকবে, যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বা প্রত্যেকটা জিনিসের সাথে জুড়ে দেওয়া থাকবে। ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক, তুমি যে কোনো একটা জিনিস যেটা তুমি পছন্দ করো সেটা তুলবা। লুক এট দ্য প্রাইস ট্যাগ, এরপর হচ্ছে কি, যে পণ্যের যে মূল্যের যে ইটা আছে, মূল্যের যে ট্যাগটা আছে সেটার দিকে দেখবা। অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কেপ্ট দেয়ার, এবং হচ্ছে কি করবা, এই যে প্রোডাক্ট বা এই যে মূল্যটা তুমি তুলছো, তুলে যদি তোমার ভালো লাগছে, তুমি যদি নিতে চাও, তাহলে কি করবো, ওখানে একটা বক্স থাকবে, সিম্পলি জাস্ট কি করবা, তুমি যা টাকাটা ওই বক্সে ড্রপ করবা। অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়োর্স, এবং জিনিসটা তোমার হয়ে গেল বা তোমার।
দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ। ছাত্রছাত্রীরা কি না এই বিষয়টাতে এই ধরনের দোকানের ব্যাপারে যথেষ্ট তাদের ধারণা স্পষ্ট না। দে নো দ্যাট এ শপ অলওয়েজ হ্যাজ এ শপকিপার। তারা সর্বদাই জানে যে কি থাকে, একটা দোকানে সবসময় দোকানি বা দোকানদার থাকে। সো দে আর কনফিউজ, তাই তারা হচ্ছে কি অনেকটাই কনফিউজ বা বুঝতে পারতেছে না যে আসলে ঘটনা কি এটা। সো দেখো শিলা প্রশ্ন করতেছে, শিলা বলতেছে ইন দ্যাট কেস সামওয়ান মে টেক এ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং। তো এই ধরনের কথা বা এই ধরনের বিষয় যখন আমরা শুনতে পারি যে একটা দোকান থাকবে, দোকানে কোনো কাস্টমার থাকবে, সরি শপকিপার থাকবে না বা দোকানি থাকবে না, তখন প্রথম জিনিস আমাদের যেটা মাথায় আসতে পারে সেটা হচ্ছে কি যে তাহলে তো হয়তো কেউ একটা জিনিস তুলে নিয়ে চলে যেতে পারে এবং সেটা দামও না দিতে পারে। সো এই প্রশ্নটা শিলা করতেছে যে ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে সামওয়ান মে টেক এ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং। তো কি করতে পারে, কেউ একটা জিনিস তুলতে পারে এবং এটা টাকা না দিয়ে বা টাকা পরিশোধ না করে চলে যেতে পারে। তো শাহানা বলতেছে, দেখো শাহানা ম্যাম বলতেছে নোবডি উইল ডু ইট। কেউ এটা করবে না। ইফ এনিবডি ডাজ ইট উইল বি স্টিলিং। কেউ এটা করবে না এবং কেউ যদি এটা করে তাহলে তাকে কি বলে, তাহলে সেটাকে চুরি বলবে। স্টিল মানে চুরি করা আমরা লিখেছি, তো সো স্টিলিং মানে হচ্ছে চুরি করা। সো ইফ এনিবডি ডাজ ইট উইল বি স্টিলিং। সো কেউ যদি এটা করে তাহলে সেটাকে চুরি হিসেবে গণ্য করা হবে। রাতুল রাতুল জিজ্ঞেস করতেছে হুইল সি দ্যাম স্টিলিং। তাহলে এখন যে প্রশ্নটা আমাদের মনে স্বাভাবিক আসতে পারে যে কে দেখতেছে চুরি করা অবস্থায়? কেউ কি দেখতেছে? কারণ দোকানে তো কেউ নাই, নোবডি ইজ দেয়ার, কে দেখবে আমাদের? সো শাহানা জি ম্যাডাম বলতেছে কনসায়েন্স। এই যে দেখো আমরা কনসায়েন্স মানে লিখেছি বিবেক, ঠিক আছে। সো কনসায়েন্স বলতেছে বিবেক, কে দেখবে? আমাদের বিবেক দেখবে। ডু ইউ নো হোয়াট কনসায়েন্স ইজ? তোমরা কি জানো যে কনসায়েন্স কি? ওকে, দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল কনসায়েন্স। তোমার মনের মধ্যে কিছু একটা আছে যেটাকে কি বলে? কনসায়েন্স বা বিবেক বলে। ইট টেলস ইউ হোয়েদার ইউর অ্যাকশনস আর রাইট অর রং। এটা তোমাকে এটা বলে যে যে তোমার কাজটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। ইজ স্টিলিং রাইট এ রং? ইজ এ রাইট থিং অর এ রং থিং? তা এখন শাহানা হুদা কি করতেছে, বাচ্চাদেরকে প্রশ্ন করতেছে যে আসলেই তোমরা এখন বলো যে এই চুরি করা এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ। সো স্টুডেন্টস কি বলতেছে, রং থিং মানে অবশ্যই মন্দ মন্দ কাজ। শাহানা বলতেছে দেন ইউর কনসায়েন্স উইল টেল ইউ। তোমার তাহলে তোমার কি বলবে, তোমার হচ্ছে বিবেক বলবে দিস ইজ এ রং থিং, এটা কি একটা হচ্ছে খারাপ কাজ, খারাপ জিনিস। ইউ মাস্ট নট ডু ইট, তোমার কি করা উচিত না, এটা করা উচিত না। ইফ ইউ স্টিল অর ডু এ ব্যাড থিং ইউর কনসায়েন্স উইল প্রিক ইউ অ্যান্ড ট্রাভেল ইউ। প্রিক মানে আমরা জানি বেদনা দেওয়া, বেদনাদায়ক। সো ইফ ইউ স্টিল অর ডু এ ব্যাড থিং, যদি তুমি কোনো কিছু চুরি করো অথবা খারাপ কিছু করো, ইউর কনসায়েন্স উইল প্রিক অ্যান্ড ইউ অ্যান্ড ট্রাভেল ইউ। তোমাকে তোমার যে বিবেক আছে সেটা কি করবে, তোমাকে বেদনা দিবে এবং হচ্ছে তোমাকে কষ্ট দিবে। সো ওই সময়ের মধ্যে কিন্তু আমরা একটা খারাপ কাজ যখন করে ফেলি তখন হচ্ছে কি হয়, মনের মধ্যে একটা খারাপ লাগা, একটা অনুভূতি কিন্তু অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যায়। যদি কারো সৃষ্টি হয়ে থাকে দেন কংগ্রাচুলেশনস, ইউ আর ইন গুড পাথ, তুমি ভালো একটা পথে আছো। আর যদি কারো এই অনুভূতিটা না আসে তাহলে আমি বলবো যে বেশি করে করো, তুমি তোমার মধ্যে আসলে মনুষ্যত্ব বোধ জাগে নাই এখনো পর্যন্ত। সো অবভিয়াসলি চেষ্টা করো মনুষ্যত্ব বোধটা জাগানোর জন্য। দেখো এই টেক্সটটা বেসিক্যালি আমরা ইউজুয়ালি ওই সমস্ত টেক্সটই পড়ি কিন্তু যে টেক্সটগুলো আসলে মডেল কোশ্চেন হিসেবে থাকে বা মডেল কোশ্চেন হিসেবে থাকার প্রবাবিলিটি থাকে। বাট এই টেক্সটটা চয়েস করার পিছনে আরেকটা রিজন ছিল, যে সেটা হইতেছে কি যে এই তোমাদেরকে এই লেসনটা দেওয়া, যে তুমি যে পড়তেছো, তোমাকে কেউ বলবে না ক্লাস 7 এর টেক্সটে তুমি কোন বইটা কোন পড়ছো বা শাহানা হুদাকে তুমি চিনো কিনা, তোমাকে কেউ কিন্তু এই প্রশ্নটা করবে না, ঠিক আছে। বাট যেটা তোমাকে প্রশ্ন করবে যে এই ক্লাস 7 বা এই একাডেমিক যে তোমার জীবনটা ছিল, যে একাডেমিক যে একটা লাইফ ছিল, ছাত্র জীবনে যে 12-14 বছর তুমি কাটাইছো, এই 12-14 বছরে আসলে তুমি কি শিখতে পারছো বা তোমার প্রতিষ্ঠান আসলে তোমাকে কি শিখাইছে, এটাই কিন্তু আসলে মূল বিষয়, ঠিক আছে। সো এই মূল বিষয়টা শেখানোর জন্য অবশ্যই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করে, প্রথম যে কাজগুলো করে যে তোমাদের বিবেক বোধগুলা জাগ্রত করার চেষ্টা করে, ঠিক আছে। সো এখানে বলতেছে যে যদি তুমি খারাপ কিছু করো বা যদি কোনো কিছু চুরি করো তাহলে কি হবে, অবশ্যই তোমার সেই বিবেক, যে বিবেকটার কথা এতক্ষণ ধরে আমরা বলতেছি, সেটা কি করবে, তোমাকে বেদনা দিবে এবং কষ্ট দিবে। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড। আচ্ছা পিস লিখিনি। সো পিস মানে কি প্রশান্তি বা আরাম বা শান্তি, যাই বলো না কেন, অফ মাইন্ড। এবং তোমার কি হবে না, কখনোই মানসিক প্রশান্তি পাবা না।
So to be a good happy person, so to be a good and happy person, you শুড হ্যাভ এ ক্লিয়ার কনসাইন্স। তাই তোমার হচ্ছে কি, যে যদি ভালো এবং সুখী মানুষ হতে চাও, তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, যে একটা অবশ্যই তোমার খুব স্পষ্ট বিবেক হইতে হবে বা পরিষ্কার বিবেক হইতে হবে। ঠিক আছে, সো আজকের এই টেক্সটার থেকে আমরা একটা মোরাল লেসন পাচ্ছি, সেটা কি, যে যদি জীবনে সুখী হইতে চাই, জীবনে যদি খুশি হইতে চাই, তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদের কখনোই যেন আমাদের এরকম না হয় যে আমাদের বিবেকের কাঠগড়ায় নিজেকে যেমন দোষী না মনে হয়। ঠিক আছে, যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই কি করবে, কি হবে, যে তুমি হয়তো কারো কাছে চিট করে কিছু টাকা উপার্জন করতে পারছো, এই টাকা নিয়ে তুমি কয়দিন থাকবা, কয়দিন তোমার এই টাকা থাকবে, একটা সময় কিন্তু অবশ্যই তোমার টাকাটা ফুরিয়ে যাবে, এবং পরবর্তীতে তোমার কিন্তু এই মাথার মধ্যে কখনো না কখনো এই থটটা অবশ্যই চলে আসবে যে কি করছো, তুমি কারোর সাথে অন্যায় করছো। এই যে তোমার এই বোধটা চলে আসে যে আমি অন্যায় করছি, এটা তোমাকে কখনো কি থাকতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না। তার উপর আমাদের ধর্মীয় যে আমাদের মূল্যবোধ গুলো আছে, আমাদের ধর্মীয় মূল্যবোধ কখনো কি করে না, সবসময় আমাদের বিবেককে জাগ্রত রাখার জন্য শিক্ষা দেয়। আমরা যে নামাজ পড়ি বা যেই উপাসনাই করি না কেন, অবশ্যই আমরা কি করি, সবসময় নিজের বিবেককে জাগ্রত করার চেষ্টা করি, এবং হচ্ছে কি করি, ওই সমস্ত কাজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি যেগুলো হচ্ছে অন্যের জন্য খারাপ হয়ে যায়, নিজের স্বার্থ সিদ্ধিদের জন্য ডেফিনেটলি সেটা কিনে যেন না হয়, অন্যের জন্য খারাপ যেন না হয়ে যায়। আমরা বরাবরই এই জিনিসটা করার চেষ্টা করি বা শেখানোর চেষ্টা করা হয়। ওকে, সো হোপফুলি টেক্সটটা তোমরা বুঝতে পেরেছো। এই টেক্সট থেকে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড মিনিং পাইছি। পিস প্রশান্তি, উপর আরেকটা লিখছিলাম অ্যাটাচ মানে যুক্ত করা, পিক মানে তোলা, তারপর স্টিল চুরি করা, কনসার্নস বিবেক, প্রিক বেদনা, ট্রাবল ঝামেলা বা কষ্ট। ওকে, সো লেটস মুভ অন টু 35 পেজ। আমরা আজকে 35 পেজ পড়বো। লেসন 6 হোম মেকার। সো লেসন 6 হোম মেকার। এখন প্রশ্ন হচ্ছে হোম মেকার মানে কি? আমরা এই হোম মেকারটা তাদেরকেই বলি যারা হচ্ছে কি করে, একটা গৃহিণী, যারা গৃহিণী বাড়িতে থাকা, আমাদের যেরকম মা চাচি যারা আছে কর্মজীবী না, বাড়িতে থাকে, আমাদের দেখাশোনা করে, ঘরটাকে দেখাশোনা করে, ঘরটাকে আগলায় রাখে, তাদেরকেই বলি কি আমরা হোম মেকার। সো টুডে উইল রিড অ্যাবাউট এ হোম মেকার। সো সি নাম্বারে আমরা টেক্সট দেখতে পাচ্ছি, চলো আমরা টেক্সটে চলে যাই। Mrs. Nazma and Mr. Joinul Ali live in a small village with their daughters. So নাজমা এবং জয়নাল তারা হচ্ছে কি করে, জয়নাল আলী হচ্ছে একটা ছোট্ট গ্রামে তাদের মেয়েদের সাথে বাস করে। মিতু aged 70 and নিতু aged 5, মানে মিতুর বয়স কত, 7 বছর, এবং নিতুর বয়স 5 বছর। জয়নুল ইজ এ কার্পেন্টার। জয়নুল হচ্ছে একজন কার্পেন্টার, মানে কি রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি না, কাঠমিস্ত্রি। সো আশা করি তোমরা যারা কাঠমিস্ত্রি চিনো, যারা হচ্ছে কি করে ফার্নিচার বানানোর কাজ করে, দে আর কল্ড কার্পেন্টার, তাদেরকে কার্পেন্টার বলা হয়। সো জয়নুল ইজ এ কার্পেন্টার। তো আমরা জানতে পারলাম যে যদি কেউ যে হচ্ছে কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করে, তাকে আমরা কি বলি, কাঠমিস্ত্রি বলি, এবং সেটাকে ইংরেজিতে বলে কার্পেন্টার। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স, টেবিল, পিরা অ্যান্ড আদার ফার্নিচার। তাহলে তাকে হায়ার মানে কি, ভাড়া করা, সেগুলো লিখে দিই। সো দেখো আমরা কি লিখলাম, কার্পেন্টার, কাঠমিস্ত্রি, হায়ার মানে ভাড়া করা, হায়ার মানে কি, ভাড়া করা। হ্যান্ড টু মাউথ, এটা একটা ফ্রেজ, এটার প্রসঙ্গে পরে আসতেছি। ইলিটারেট মানে আমরা মোরাললেস সবাই জানি, অশিক্ষিত। সো দেখো, হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স, টেবিলস, পিরা অ্যান্ড আদার ফার্নিচার। তাকে কি করে গ্রামবাসীরা ভাড়া করে, কেন, তাদের চেয়ার, টেবিল বা পিরা এগুলো তৈরি করার জন্য, বা অন্যান্য কোনো ধরনের ফার্নিচার তৈরি করার, আসবাবপত্র তৈরি করার জন্য।
হি ইজ অলসো আস্কড টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক, তাকে মাঝে মাঝে কি করা হয়, সংস্কারমূলক কাজ, রিপেয়ার মানে কি সংস্কার করা, সো তাকে মাঝে মাঝে কি করা হয়, ছোট খাটো সংস্কারের জন্য ডাকা হয়। যেমন লাইক হচ্ছে তোমার ঘরের মনে করো খাটের একটা সাইড ভেঙে গেছে, বা খাটের যে পাটাতন আছে সেটা হয়তো ভেঙে গেছে, সে হচ্ছে কি করে আসলে ঠিক করে দিয়ে গেল, সো কাইন্ড অফ লাইক দ্যাট। সো কি বলতেছে যে বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে, তার মানে কি জয়নুল কি করে না, সব দিনই কাজ পায় না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, ফ্রম হ্যান্ড টু মাউথ, দিস ইজ অ্যাকচুয়ালি আ ফ্রেজ। ফ্রম হ্যান্ড টু মাউথ মানে কোনো মতে দিন পার করা, যে ফ্রম হ্যান্ড টু মাউথ মানে কি কোনো মতে দিন পার করে, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। যে যারা কষ্ট করে বা কোনো মতে দিন পার করে, যে দিন এনে দিন খায়, এই ধরনের যারা লোক আছে তাদেরকে বলে যে দে লিভ হ্যান্ড টু মাউথ, ফ্রম হ্যান্ড টু মাউথ, তারা হচ্ছে কি কোনো মতে দিন আনে দিন খায়, কোনো মতে বেঁচে থাকে বা কোনো মতে জীবিকা নির্বাহ করে। নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট, রেইন অর শাইন। সো নাজমা কি করে, সারাদিনই বাসায় থাকে এবং সারাদিন হচ্ছে সকাল থেকে রাত, সেটা হচ্ছে তারপর হচ্ছে কোনো উজ্জ্বল কোনো দিন হোক বা হচ্ছে বর্ষণমুখর দিন হোক, সব দিনই সে কাজ করে। স্বাভাবিক আমাদের মা বা চাচি বা যারা দাদি যারা ছিল যাদেরকে আমরা দেখছি, যারা জব করতো না, তারা হচ্ছে কি করতো, সারাদিন কাজ করতো। তাদের আমাদের দেখা গেছে বাবা বা চাচা বা দাদাদের হচ্ছে কোনো একটা সাপ্তাহিক ছুটির দিন থাকতো, বাট তাদের কখনো কি থাকতো না, সাপ্তাহিক কোনো ছুটির দিন থাকতো না, এখনো নাই ইনফ্যাক্ট। Next, sometimes she sits with Mitu and Nitu and teaches them Bangla and English alphabets and some numbers. So কি করে, মাঝে মাঝে সে তাদের মেয়ের নাম কি মিতু এবং নিতু, তাদের সাথে বসে এবং মাঝে মাঝে তাদের কি করে, বাংলা এবং ইংরেজি বর্ণমালা শেখায় এবং হয়তো বা কখনো কখনো সংখ্যাও শেখায়। They do not go to school, তারা কি করে না, স্কুলে যায় না। নাজমা could study only up to class 5, নাজমা কোনো মতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে পারছে। জয়নুল ইজ ইলিটারেট, আর জয়নুল কি একবারেই অশিক্ষিত। সো দ্য নেক্সট পেজ 36 এ চলে আসি আমরা। Homemaker 2. One day Joyner looked for work in his village and in the next village. একদিন জয়নুল কি করলো, তার গ্রাম এবং পাশের গ্রামে হচ্ছে কাজ খোঁজার জন্য কাজ খুঁজতে বের হইলো। বাট হিজ লাক ডিড নট ফেভার হিম, কিন্তু তার ভাগ্য কি ছিল না, তার পক্ষে ছিল না। হি ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি, তার মানে কি সে কাজ পায় না, এবং কাজ না পাইলে সে জানে যে আজকে যে কিন্তু কাজ পাই নাই, আমি আজকের দিনে সারাদিনের উপার্জন শূন্য, এবং আজকের দিনে যদি উপার্জন শূন্য হয় তাহলে কি করতে পারবো না, আমি অবশ্যই বাসায় ভালো করে বাজার করে নিয়ে যেতে পারবো না। সো এই যে থট বা এই ধরনের চিন্তা ভাবনা কি করতে পারে, যে কোনো একটা মানুষকে কি রাগান্বিত করে দিতে পারে। সো এখানে জয়নুলের বেলায় তার ব্যতিক্রম হয় নাই, জয়নুল রাগান্বিত। সো দেখো, হি ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি, সে রাগান্বিত ছিল। অ্যাংরি মানে রাগান্বিত, আশা করি জানো। হি ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি, সে রাগান্বিত ছিল এবং সবার উপরে রাগ ছিল তার। When he was back home, যখন সে বাড়িতে ফেরত আসে, নাজমা failed to serve his meal, নাজমা কি করলো, যে তার খাবার দিতে পারলো না, মানে হয়তো রান্না এখনো শেষ হয় নাই। That made him shout at নাজমা, শাউট মানে চিৎকার করা। ওকে, এখানে কিছু লিখে দেই। চিৎকার করা। ওকে, সো সে কি করলো, আমরা দেখতেছি যে জয়নুল আলী আসলো এবং আইসা সে কি করলো, যে তার ওয়াইফ নাজমার উপরে চিৎকার করা শুরু করলো। I had a severe headache, হেডেক মানে তোমরা নিশ্চয়ই জানো, মাথা ব্যথা। সো কি বলতেছে, আই হ্যাড আ সিভিয়ার হেডেক, সেটা সিভিয়ার মানে প্রচন্ড, ঠিক আছে। সো আই হ্যাড আ সিভিয়ার হেডেক অ্যান্ড আ ফিভার, ফিভার মানে তোমরা নিশ্চয়ই জানো জ্বর, কারণ এই করোনা প্যান্ডামিকের মধ্যে আমরা কিছু ওয়ার্ডের অর্থ তো এমনি জেনে গেছি, ঠিক আছে। তো ফিভার ইজ লাইক ওয়ান অফ দেম।
সো আই হ্যাড এ সেভার হেডেক অ্যান্ড আ ফিভার সেইড নাজমা। তো নাজমা জবাব কি দিতেছে যে যেহেতু তার উপরে জয়নুল আলী চিৎকার করতেছে, মানে তার স্বামী চিৎকার করতেছে, সে কি বললো যে আমার কি ছিল, প্রচন্ড মাথা ব্যথা এবং জ্বর ছিল। নাজমা বলতেছে জয়নুল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার। ট্রেম্বল মানে কি? খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। কাঁপা বা কম্পিত হওয়া। সো ট্রিম্বল, কাঁপা, আমরা যে কাঁপতে থাকি না, সো দ্যাট ইজ কল্ড ট্রিম্বল। সো কি বলতেছে যে জয়নুল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার, মানে জয়নুল মানে একবার রাগে কাঁপতেছিল। আমাদের এমনই হয় অনেক সময়, অনেকেরই হয় যে রাগে বা কোন একটা মুহূর্তে দেখা যায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না এবং একটা পর্যায়ে রাগে আমাদের শরীর কাঁপা শুরু করে, এরকম অবস্থা। বলার সময় আমরা শুধুমাত্র রাগই যে কাঁপি এমন না, অনেক সময় দেখা গেছে যখন আমাদের প্রচন্ড জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, সো এই কাঁপুনি দেওয়াটারই হচ্ছে ইংরেজি হচ্ছে ট্রেম্বল। নেক্সট কি বলতেছে যে জয়নুল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার। সো সে রাগে কাঁপতেছিল। দ্য কুকিং ইজ অলমোস্ট ডান, তাহলে কি বলছে, রান্না প্রায় শেষ। ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট, তোমার হাত এবং আপনার হাত এবং কি যে পা ধুয়ে আসেন। আই উইল ব্রিং দ্য ফুড সুন, আমি খুব শীঘ্রই খাবার নিয়ে আসবো। সে বলতেছে সুন ইট উইল টেক এজেস, জয়নুল শাউটেড ওয়াইল্ডলি, বন্য ভাবে, ওয়াইল্ড মানে বন্য। সো মেনি ওয়ার্ডস, নিউ ওয়ার্ডস। সো কি বলতেছে যে সুন ইট উইল টেক এজেস, জয়নুল শাউটেড ওয়াইল্ড, কি করলো জয়নুল একবারে বন্য ভাবে, মানে খুব জোরে, যত জোরে চিৎকার করা সম্ভব এত জোরে চিৎকার করে বলতেছে যে এটা প্রায় বছর, আমরা হয় না যে এরকম কি হয় যে বলি যে এটা খুব শীঘ্র হয়ে যাবে, তখন বলে আরে এটা বছর পার হয়ে যাবে। এরকম কথা কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় প্রায়ই বলি যে দেরি হয়ে যাবে, তখন বুঝাইতে বলতেছে আরে এটা বছর লেগে যাবে, তাও শেষ হবে না, অথচ দেখা গেছে কয়েক মিনিটের কাজ হয়ে গেছে। ঠিক আছে, বা দেখা গেছে ফটোকপি দোকানে ফটোকপি করতে গেছি, কোনো কিছু একটা কাজ দিছি বা তাকে ফটোকপি করতে বলছিলাম, সে করে নাই। সো আমি দেখা গেছে 10-15 মিনিট, আমি 5 মিনিট পরে বা 10 মিনিট পরে ঘুরে আসে, বলতেছে যে রে আপনার আধা ঘন্টা আগে দিয়ে গেছিলাম, আপনার তো ঘন্টাখানেক আগে দিয়ে গেছিলাম, আপনি তো করেন নাই। বাট ব্যাপারটা ছিল এরকম না, আমি ঘন্টাখানেক আগে দিইনি। সো ইট ইজ কাইন্ড অফ লাইক দ্যাট, যে বলতেছে কি ইট উইল টেক এজেস, সেটা প্রায় বছর পার হয়ে যাবে, মানে ব্যাপারটা আমাদের বছর পার হয়ে যাবে, তাও খাবার সামনে আসবে না। হোয়াট ডু ইউ ডু দ্য হোল ডে অ্যাট হোম, তাহলে এবার কি বলতেছে, জয়নুল আলী বলতেছে যে হোয়াট ডু ইউ ডু দ্য হোল ডে অ্যাট হোম, তুমি সারাদিন বাড়িতে কি করো। এই প্রশ্নটা মনে হয় আমরা কম বেশি আমাদের পরিবারে শুনেছি, কখনো বাবা হোক বা যেই হোক, বা বাবা আইসা আমাদের হোক জিজ্ঞেস করে যে সারাদিন কি করো। ঠিক আছে, আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি টু রান দ্য ফ্যামিলি, আমি কাজ করি এবং টাকা উপার্জন করি পরিবার চালানোর জন্য। ইউ ক্যান্ট ইভেন কুক মাই মিলস ইন টাইম, তুমি আমার খাবারটাও সময় মতো তৈরি করতে পারো না। তো সো অবভিয়াসলি হি ওয়াজ ইন অ্যাংরি মুড, হি ওয়াজ স্পিকিং লাউডলি, হি ওয়াজ শাউটিং, সে চিৎকার করতেছিল এবং এই কথাগুলো বলতেছিল যে তুমি সারাদিন কি করো, আমি টাকা উপার্জন করি আর তুমি কি করতে পারো না ঠিক মতো, বা বাসায় থাকা আমার জন্য রান্নাটাও করতে পারো না। দিস ইজ এ কাইন্ড অফ বিগ মিসকনসেপশন, আমাদের অনেকের মনেই এই ধরনের বাজে চিন্তাগুলো থাকে যে, বা আমরা হয়তো অনেকেরই দেখছি, মানে আমাদের মা দিকেই হয়তো এই কথাগুলো শুনতে দেখছি, আমার বাবা হোক বা আমার চাচা হোক বা যেই হোক, কেউ একদিন আইসা বলছে যে আপনি সারাদিন করেন কি, যে ইটস লাইক ওয়ান অফ দ্য লেম কোশ্চেন, মানে এরকম এটা খুব একটা লেম একটা প্রশ্ন, আপনি সারাদিন কি করেন। জাস্ট বিকজ কেউ একজন বাড়িতে থাকে বা ঘর সামলায় বা বাহিরের কোনো কাজ করে না, ইট ডাজন্ট মিন শি ডাজন্ট ওয়ার্ক। আমাদের ব্যাপারটা এমন হয়ে গেছে যে যে টাকা উপার্জন করে সেই কাজ করে, যে বাড়িতে থাকে ঘর সামলায় তার সে কোনো কাজ করে না, কারণ তার মাস শেষে তো বেতন থাকে না, যেহেতু মাস শেষে বেতন পায় না তাই মানে এটা কোনো কাজ না। অথচ দেখা গেছে যে যে মাস শেষে বেতনের জন্য যে বাহিরে যাইতেছে, ওই হোম মেকার বা ওই গৃহিণী বা ওই হাউস ওয়াইফটা যদি বাড়িতে না থাকে, তার কিন্তু 3 বেলা খাবার জুটবে না, তার হচ্ছে ঠিক মতো অফিসে যাওয়া হবে না, বা সে যে শার্টটা আয়রন করে যাচ্ছে বা যে শার্টটা সে গোসল মানে একবার পরিষ্কার ঝকঝকে টকটকে শার্টটা পরে যে কাজে যাচ্ছে, হয়তো এই কাজটা কখনোই নীল। সো সে যে এতটা মানে সব ওয়েল প্রপার্ড ওয়েল ড্রেসড হয়ে যাচ্ছে, এইটা কখনোই সম্ভব হতো না যদি ওই হোম মেকারটা না থাকতো। সো আমরা যারা এই ধরনের কনসেপশন রাখি যে মেয়েরা বাড়িতে সারাদিন থাকে কি করে, প্লিজ আল্লাহ এই ধরনের চিন্তা ভাবনাগুলো মাথা থেকে ছেড়ে ফেলে দাও।
ঠিক আছে, তারা বাড়িতে কাজ করে, তারা যে কাজগুলা করে বলেই হচ্ছে ঘরের পুরুষরা ঘরের বাইরে যাইতে পারে। ঠিক আছে, যদি তারা এই কাজগুলো না করতো তাকে হয়তো এই ঘরের কাজগুলাই করতে হইতো, বাইরে যাওয়ার আর টাইম পাইতো না। সো অবভিয়াসলি দে শুড বি ট্রিটেড উইথ প্রপার রেসপেক্ট অ্যান্ড প্রপার অ্যাডমায়ারেশন। তাদেরকে অবশ্যই আমরা কি করব, যথাযথ সম্মান দিব, যথাযথ সম্মান দিয়ে কথা বলবো। অ্যান্ড কখনো এই ধরনের প্রশ্ন করবো না যে বাড়িতে সারাদিন থেকে কি করেন বা বাড়িতে সারাদিন কি করো। ঠিক আছে, এই ধরনের কথা কখনোই বলবো না। সো দেখো আমার নাজমা জবাব দিচ্ছে যে আই ডোন্ট আর্ন মানি বাট আই অলসো রান দ্য ফ্যামিলি। আমি কি করি না, টাকা উপার্জন করি না, কিন্তু আমিও পরিবার চালাই, বা আমিও আই ডু অল দ্য ওয়ার্ক অ্যাট হোম। আমি বাসার যাবতীয় কাজ করি, কুকিং, ক্লিনিং, ওয়াশিং, হাস্কিং, টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন, এভরিথিং। আমি সবকিছু করি, রান্না করা, ঘর দুয়ার পরিষ্কার করা, তারপর হচ্ছে ধোয়া মোছা করা, তারপর হচ্ছে হাস্কিং, হাঁস মানে যাদের হচ্ছে কৃষি প্রধান দেশ ওইখানে জায়গায় তুষ ঝরানো, যে দেখছো কিনা কখনো, যে ধান থেকে হচ্ছে তুষ যে ঝরায়, দ্যাট ইজ কল্ড হাস্কিং। সো টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন মানে বাচ্চাদের যত্ন নেওয়া, সবকিছু। সেই নাজমা বললো রিমেম্বার ইউর ওয়ার্ক ফর মানি বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার অ্যান্ড মেক ইট হ্যাপি। মনে রেখো যে তোমার কাজ হচ্ছে টাকার জন্য, কিন্তু আমার কাজটা কিসের জন্য, যে পরিবারটা যাতে একসাথে থাকে অ্যান্ড যাতে এরা খুশি থাকে। তার মানে কি, এই অবভিয়াসলি দ্য হোম মেকার্স, আমাদের মা, আমাদের চাচি, আমাদের দাদি যারা ছিল, যারা কাজ করেনি সারাদিন, তাদের জীবনটা হয়তো চার দেওয়ালের এই গন্ডির মধ্যে পার করে ফেলছে, তারাই হয়তো কি করছে, আমাদের পরিবারটাকে একসাথে রাখছে। তারা ছিল বলে পরিবারটা একসাথে থাকছে, আদারওয়াইজ ইট কুড হ্যাভ বিন ফ্র্যাগমেন্টেড, মানে একবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারতো যদি তারা না থাকতো। সো যা বলতেছিলাম যে অবভিয়াসলি দে হ্যাজ টু বি ট্রিটেড উইথ কেয়ার অ্যান্ড প্রপার রেসপেক্ট। নেভার বিফোর হ্যাজ জয়নুল থট অ্যাবাউট দিস থিংস। জয়নুল কখনো কি করে নাই, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে নাই। হয়তো তোমরা অনেকেও চিন্তা করো না, হয়তো করবাও না। সো বাট আমি আশা করি আজকের এই ক্লাসের পর থেকে অ্যাটলিস্ট সাম অফ ইউ, একজনই হোক না কেন, অবশ্যই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে। সো কি বলতেছে যে নেভার বিফোর হ্যাজ জয়নুল থট অ্যাবাউট দিস থিংস। জয়নুল কখনো কি করে না এর আগে এই ধরনের বিষয় এইভাবে চিন্তা করে না এই জিনিসগুলোর ব্যাপারে। হি ফিলস গিলটি, গিলটি মানে অপরাধী। আচ্ছা সরি, হি ফিলস গিলটি, তাকে সরি তার অপরাধ বোধ তার মধ্যে জন্মায়। নেভার বিফোর হ্যাজ হি লুকড এট নাজমা উইথ সো মাচ অ্যাডমাইরেশন। আমরা অ্যাডমায়ার মানে জানি নিশ্চয়ই, শ্রদ্ধা করা, অ্যান্ড গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা। সো কি বলতেছে যে নেভার বিফোর হ্যাজ হি লুকড অ্যাট নাজমা উইথ সো মাচ অ্যাডমায়ারেশন এন্ড গ্র্যাটিটিউড। এর আগে সে কখনো কি করে নাই, নাজমার দিকে এতটা শ্রদ্ধা এবং এতটা কৃতজ্ঞতার সাথে তাকায় নাই। কেন কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে তাকাইছে, কারণ নাজমা ইজ দ্য ওয়ান হু ইজ মেকিং হার ফ্যামিলি। ঠিক আছে, নাজমাই হচ্ছে সেই মানুষটা, যে মানুষটা তার পরিবারটাকে পরিবার হিসেবে তৈরি করছে। একটা ইংরেজিতে বহু কথা আছে যে ইউ ক্যানট বাই এ হাউস, সরি ইউ ক্যান বাই এ হাউস বাট ইউ ক্যানট বাই এ হোম। তুমি হচ্ছে ঘর মানে হাউস কিনতে পারবা, হোমটা কখনো কিনতে পারবা না। কেন, এই হাউস আর হোমের মধ্যে পার্থক্য আছে। হাউস মানে হচ্ছে থাকার মধ্যে একটা মানে একটা বিল্ডিং যেখানে থাকা যেতে পারে, আর হোম মানে কি, যেই জায়গাটাতে এমন একটা জায়গা যেখানে তুমি যে কোনো সময় চলে আসতে পারো। সো এই হাউসকে হোমে কনভার্ট করে হচ্ছে আমাদের মা বা আমাদের চাচিরা বা আমাদের বাসা যে মহিলারা থাকে যারা বাইরে কাজ করে না তারা। সো অবভিয়াসলি আজকের লেসনটা আমি এখানে সমাপ্ত করতেছি, টাইমস আপ। বাট আজকে খুব ইম্পর্টেন্ট দুটা টেক্সট আমরা পড়লাম। একটা টেক্সটের মোরাল লেসনটা ছিল কি, যে আমাদের যদি বিবেকটা সদা জাগ্রত থাকে তবেই আমরা কি হইতে পারবো, জীবনে ভালো এবং সুখে থাকতে পারবো। ঠিক আছে, আরেকটা লেসন আমরা কি শিখলাম, যে আমাদের যারা হোম মেকার আছে, যে বা যারা হচ্ছে আমাদের বাড়িতে থাকে, হাউস ওয়াইফ গোসের যাদের বলি আমরা, তারাই হচ্ছে কি করে, হাউসটাকে হোমে কনভার্ট করে। মানে একটা হচ্ছে কোন একটা অ্যাপার্টমেন্টে থাকার উপযোগী হিসাবে বাড়ি তৈরি করে, বা সেই রকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করে। ঠিক আছে, সো দে হ্যাজ টু বি ট্রিটেড উইথ প্রপার কেয়ার অ্যান্ড অ্যাডমায়ারেশন অ্যান্ড গ্র্যাটিটিউড অবভিয়াসলি।
সো তাদেরকে অবশ্যই কি করতে হবে, যথাযথ সম্মান, যথাযথ শ্রদ্ধা এবং যথাযথ কি করতে হবে, কৃতজ্ঞতা বোধ তাদের প্রতি দেখাইতে হবে। সো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে আমরা অনেকগুলো শব্দার্থ জানতে পারছি, ঠিক আছে। সো এই শব্দার্থগুলো হোপফুলি আমাদের জীবনের সামনে অবশ্যই তোমাদের কাজে লাগবে। সো আজকের লেসন গুলো আশা করি তোমাদের জীবনে অ্যাপ্লাই করবা, এই কামনা ব্যক্ত করে তোমাদের সার্বাঙ্গিক মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করতেছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবেন, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট গুলো ভালোভাবে পড়বা।